শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্লাসে। নিশ্চয়ই তোমরা এই করোনা ভাইরাসের সময় লকডাউনে আছো, লকডাউনে থাকো, নিজেকে সুস্থ রাখো, অপরকে সুস্থ রাখতে সহায়তা করো। আর এই সুযোগে তোমরা পড়াশোনা থেকে বিমুখ হবে না। মনে রেখো, রমজানের পর অর্থাৎ ঈদের পরেই তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা, বর্ষ সমাপনী পরীক্ষা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরিস্থিতির উন্নতি ঘটে। আসো, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ পদ্ধতি কিরূপ হয় বা কিভাবে আমরা সহজে অঙ্ক করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করে থাকি। একটা হলো প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি, একটা হলো সঞ্চিতি পদ্ধতি বা ভাতা পদ্ধতি। এটাকে বলা হয় সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি, আর এটাকে বলা হয় আমেরিকান পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। যাই হোক, যেই পদ্ধতি থাকুক না কেন, অঙ্কের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা পদ্ধতি নির্ধারণ করে অঙ্কের সমাধান করার চেষ্টা করব। আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি, অঙ্কের বৈশিষ্ট্যগুলো দেখি। অবলোকন পদ্ধতিতে যেই কথাগুলো থাকবে আর সঞ্চিতি পদ্ধতিতে যেই কথাগুলো থাকবে আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখা যায় অলিখিত অনাদায়ী পাওনার পরিমাণ, অনাদায়ী পাওনা, আর এটা হলো প্রাপ্য হিসাব দুটো, আর এটা হলো সন্দেহজনক পাওনার সঞ্চিতি তিনটি। আর সঞ্চিতি পদ্ধতিতে দেখা যায় বছরের শুরুতে 1 জানুয়ারি সন্দেহজনক পাওনার সঞ্চিতি একটা, অলিখিত অনাদায়ী পাওনা 2টা, প্রাপ্য হিসাব 3টা, আর 5% সন্দেহজনক পাওনার সঞ্চিতি এই যে একটা 4টা। তাহলে অঙ্কের বৈশিষ্ট্যতে বোঝা যায় আমি কোন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব। যখন আমরা দেখব শুরুতেই, অঙ্কের শুরুতেই সঞ্চিতি নাই, এটার মধ্যে সঞ্চিতি আছে, এটার মধ্যে সঞ্চিতি নাই, তাহলে সঞ্চিতি থাকলে, শুরুতেই সঞ্চিতি থাকলে কিভাবে অঙ্কটা করব, কোন পদ্ধতিতে অঙ্কটা করব, আর শুরুতে যদি না থাকে তাহলে কোন পদ্ধতিতে অঙ্কটা করব, সহজে তোমরা সমাধান পেয়ে যাচ্ছ। এখানে অবলোকন পদ্ধতি, এখানে সঞ্চিতি পদ্ধতি। যদি বলি শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি রয়েছে, তাহলে কোন পদ্ধতিতে অঙ্ক করব, বলবেন সঞ্চিতি পদ্ধতি। যদি বলি শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি, অর্থাৎ সঞ্চিতি শব্দটা নেই বা সঞ্চিতির পরিমাণ নেই, তাহলে কোন পদ্ধতিতে অঙ্কটা করব, অবলোকন পদ্ধতিতে। এবার আসি অবলোকন পদ্ধতিতে অঙ্ক কিভাবে করতে হয়, সঞ্চিতি পদ্ধতিতে অঙ্ক কিভাবে করতে হয়। আমরা এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, জাবেদা দাখিলা দেখাও, অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির হিসাব দেখাও, তার মানে খতিয়ান। এখানে চাইছে অনাদায়ী পাওনা 2টার খতিয়ান। এবার মূল যে সমস্যাটা জাবেদার মধ্যে একটু পরিবর্তন হবে এই পদ্ধতি, দুই পদ্ধতির মধ্যে, আর অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় একটু পরিবর্তন দেখা যায়। এই দুইটা জিনিস যদি কোনো ছাত্র শিখে নেয় তাহলে তার কোনো সমস্যা হবে না। আমরা ক নাম্বার উত্তর আগে বের করার চেষ্টা করি দুই পদ্ধতিতেই। আমরা একটু মনে রাখবো ক নাম্বার কি চাইছে, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। ক নাম্বার কি চেয়েছে, জাবেদা দাখিলা। গ নাম্বার কি চেয়েছে, অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির খতিয়ান বা হিসাব। আমরা একটু প্রয়োজনে মুছছি, বোর্ডটা মুছে আমরা ক নাম্বার উত্তর বের করার চেষ্টা করি দুই পদ্ধতিতেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগে বলেছি আমি যে এই পদ্ধতিতে শুরুতে সঞ্চিতি নাই, শুরুতে অনাদায়ী পাওনা, আর এই পদ্ধতিতে শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি রয়েছে। এখন অবলোকন পদ্ধতি হলো প্রতি বছরে প্রাপ্য হিসাব থেকে যে পরিমাণ টাকা আদায় হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা খরচ হিসাবে দেখানো হয়, এই জন্য এটাকে বলা হয় অবলোকন পদ্ধতি। আর সঞ্চিতি পদ্ধতির বৈশিষ্ট্য হলো ধরে নেওয়া হয়, সন্দেহ করা হয় আগামী বছর হলো আমরা জানতে পারবো যে দেনাদার থেকে কত পরিমাণ টাকা আদায় করা যাবে না। আগামী বছর পারফেক্ট জানতে পারবো কি পরিমাণ টাকা আদায় হবে না। এই বছর গাড়ি বিক্রি করবো,
বছর শেষে দেনাদারের পরিমাণ যদি এটা থাকে, এখন তো আমরা জানতে পারবো না যে কি পরিমাণ আদায় হলো কি পরিমাণ আদায় হলো না। সেই অনুযায়ী বছরের শুরু আগের বছরে পূর্বের বছরই আমরা একটা সঞ্চিতি রেখে থাকি যে আনুমানিক যে আগামী বছর এই পরিমাণ টাকা আদায় হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ আগেই আনুমানিক একটা সঞ্চিতি রেখে একটা তহবিল তৈরি করে রেখে দেই, মুনাফা থেকে কেটে রেখে দিই। পরবর্তী বছরে যে পরিমাণ আদায় হবে না সেটা আমরা ওই সঞ্চিতি থেকে বাদ দিই। এটা হলো সঞ্চিতি পদ্ধতির সংজ্ঞা। এবার আসি আমরা ক নাম্বার কিভাবে বের করবো। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, অর্থাৎ খরচ মানে যে পরিমাণ টাকা আমরা খরচ হিসাবে বিশদ আয় বিবরণীতে দেখাবো, সেই পরিমাণ টাকাটা কিভাবে বের করতে হয়, এই পদ্ধতি কিভাবে বের করতে হয়, এই পদ্ধতিতে কিভাবে বের করতে হয়। আমরা যদি খ নাম্বার অর্থাৎ জাবেদা করি, জাবেদা করলেও আরো সহজে এটা পাওয়া যাবে। আমরা পরবর্তীতে এটা বোঝানোর চেষ্টা করব। তার আগে এটা বের করে নেব আমরা কি পরিমাণ খরচ আমরা দেখাবো। তো প্রথমেই বলা আছে অনাদায়ী পাওনার পরিমাণ, মানে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। এটা নিজেই একটা খরচ, অনাদায়ী পাওনা নিজেই একটা খরচ। তাহলে এই পদ্ধতিতে অনাদায়ী পাওনা 2000 টাকা, এটাও খরচ। আবার প্রাপ্য হিসাবের উপর কত পার্সেন্ট ধরতে বলছে? সন্দেহজনক পাওনা সঞ্চিতি 5%। প্রাপ্য হিসাব আছে কত? 10,000, এই 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার উপর 5% ধরবো। তবে তার আগে এই অনাদায়ী পাওনার আগে লেখা আছে অলিখিত। অলিখিত শব্দের অর্থ হলো প্রাপ্য হিসাব থেকে এটা লেখা হয়নি, অর্থাৎ বাদ দেওয়া হয়নি। প্রাপ্য হিসাব মোট 1 লক্ষ টাকা। এখান থেকে তুমি আগেই বলতেছো অনাদায়ী পাওনা অর্থাৎ আদায় হবে না। অনাদায়ী পাওনা মানে আদায় হবে না, এই কথাটাও লেখা থাকতে পারে এখানে। আদায় হবে না, প্রাপ্য হিসাবে এত টাকা আদায় হবে না, এরকম লেখা থাকতে পারে। তার মানে এই 2000 টাকা আদায় হবে না। তুমি তো নিশ্চিত 2000 টাকা আদায় হবে না। তাহলে 1 লক্ষ টাকা থেকে 2,000 টাকা আগে বাদ দিয়ে থাকে 98,000। এই 98,000 টাকার উপর 5% ধরতে হবে, ধরে এটার সাথে যোগ করতে হবে। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 98,000 টাকার উপর 5% কত হয় আমরা হিসাব করে এখানে বসাবো। তার মানে 5% আসে 4,900। তাহলে মোট আদায় হবে না 6,900। এইটাই তোমার অনাদায়ী পাওনা খরচ, অর্থাৎ অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে বলছে। তুমি কিভাবে বের করবা? তাহলে 2000 টাকা অনাদায়ী পাওনা আর তার সাথে যোগ করবা 5%। তবে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো এখানে অলিখিত লেখা আছে না লিখিত লেখা আছে। যদি লিখিত লেখা থাকে তাহলে আর এখান থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ লেখা তো হয়েই গেছে, আবার কি বাদ দিবা? বাদ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অলিখিত যদি লেখা থাকে তাহলে বাদ দিয়ে আমরা পার্সেন্টেজটা হিসাব করব। আর যদি লিখিত লেখা থাকে তাহলে বাদ না দিয়ে অর্থাৎ পুরো টাকার মধ্যেই আমরা পার্সেন্টেজটা হিসাব করব। এরপর এই পদ্ধতিতে আমরা সনাতন পদ্ধতিতে বা অবলম্বন পদ্ধতিতে খরচের পরিমাণ বের করলাম। এই খরচটাই বিশদ আয় বিবরণীতে আমাকে এইভাবেই দেখাতে হবে। এরপর আমরা ঠিক অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করব সঞ্চিতি পদ্ধতিতে। সঞ্চিতি পদ্ধতিতে শুরুতেই দেখা যায় 1 জানুয়ারি সন্দেহজনক পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল, অর্থাৎ বিগত বছর আমার তহবিল গঠন করা ছিল 5,000 টাকা। এই বছর অনাদায়ী পাওনা 2,000 টাকা। অলিখিত এখানেও লেখা ছিল অলিখিত, এখানে অলিখিত। অলিখিত শর্তটা শুধু এটার উপর পার্সেন্টেজ ধরতে গেলে, অর্থাৎ প্রাপ্য হিসাবের উপরে পার্সেন্টেজ ধরতে গেলে এই অলিখিত যদি লেখা থাকে তাহলে ওটা বাদ দিয়ে তারপর পার্সেন্টেজটা ধরবো। এখন আমরা দেখি এই পদ্ধতিতে কিভাবে বের করতে হবে। এই পদ্ধতিতে আমি 2টা পদ্ধতি শেখাবো, তোমাদের ভালো করে লক্ষ্য করে নাও। এখানে অনাদায়ী পাওনা কত? অনাদায়ী পাওনা 2,000 টাকা। অর্থাৎ এইটাও কিন্তু শুরুতে আমরা অনাদায়ী পাওনা শুরুতে 2,000 টাকা লিখছিলাম, ঠিক একই ভাবে। দ্বিতীয়টা কি করছিলাম? যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাই লিখবো যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কত লেখা ছিল? অর্থাৎ 1 লক্ষ টাকা থেকে 2,000 টাকা বাদ দিয়ে তার উপরে 5%।
4,900 হইল 6,900। বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে পুরাতন বলতে বোঝায় বিগত বছরের কোনটা ছিল, জানুয়ারি তারিখে যেটা ছিল এটা হলো পুরাতন। এই পুরাতনটাকে বাদ দিলে যা পাওয়া যায় অর্থাৎ 1,900 অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ। তাহলে সঞ্চিতি পদ্ধতি বাতা পদ্ধতির মধ্যে পার্থক্য দেখা যায় 5,000 টাকা। এখানে দেখা যায় খরচের পরিমাণ 6,900, এখানে দেখা যায় 1,900। ওকে, এরপর আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে যাব। খ নম্বর প্রশ্ন চাওয়া হয়েছিল জাবেদা দাখিলা দেখাও। এই পদ্ধতিতে কিভাবে জাবেদা হয়, এই পদ্ধতিতে কিভাবে জাবেদা হয় একটু লক্ষ্য করি। যেহেতু এই অঙ্কটার শুরুতেই অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ নেই, ওটার মধ্যে একটা পয়েন্ট বেশি আছে, সেটা হলো অনাদায়ী পাওনা সন্দেহজনক পাওনা সঞ্চিতি। আর এটার মধ্যে শুরুতেই আছে অনাদায়ী পাওনা। মনে রেখো, শুরুতে আমরা অনাদায়ী পাওনা অবলোপন বা অনাদায়ী পাওনা দিয়ে জাবেদা করব। কি দিয়ে? অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে না, কিন্তু এটা সঞ্চিতি লেখা আছে। এখানে আমরা শুরুতেই অনাদায়ী পাওনা দিয়ে জাবেদা করব। কি দিয়ে জাবেদা করব? অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা অবলোপনের জাবেদা কি? অনাদায়ী, যেহেতু একটা খরচ, খরচ ডেবিট হয়, অনাদায়ী পাওনা খরচ ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা কত টাকা ছিল? 2,000 টাকা। যেহেতু এটাকে বলা হয় ডাইরেক্ট অবলোপন পদ্ধতি বা সরাসরি অবলোপন পদ্ধতি বা অবলোপন পদ্ধতি, কি অবলোপন করব? প্রাপ্য হিসাব। অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে সরাসরি আমরা খরচ দেখে কেটে খরচ দেখিয়ে দেব। এই জন্য প্রাপ্য হিসাবটাকে প্রথমেই যদি আমরা অঙ্কের শুরুতে সন্দেহজনক পাওনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি উদ্বৃত্ত না দেখি, প্রথম জাবেদারে আমরা করব অনাদায়ী পাওনা খরচ প্রাপ্য হিসাব ক্রেডিট। কিসের টাকা দিয়ে? অনাদায়ী পাওনার টাকা দিয়ে। এবার 2 নাম্বার জাবেদাটা করব। 2 নাম্বার জাবেদাটা করব নতুন সঞ্চিতি সৃষ্টি করার জন্য। নতুন সঞ্চিতি সৃষ্টি করার জন্য কি জাবেদা হবে? অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। যেহেতু নতুন সঞ্চিতি রাখতে বলছে, সঞ্চিতি রাখা মানে সঞ্চিতি বৃদ্ধি করা, আর সঞ্চিতি বাড়লে ক্রেডিট হয়, এই জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আর যেহেতু এটা একটা খরচও, এই জন্য অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে মূল জাবেদা দেখো দুইটা, একটা হলো অনাদায়ী পাওনার জন্য অবলোপনের জন্য বা অনাদায়ী পাওনা খরচের জন্য কি জাবেদা? অনাদায়ী পাওনা খরচ ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আরেকটা হলো পার্সেন্টেজের জন্য, অর্থাৎ নতুন সঞ্চিতি সৃষ্টির জন্য। তাহলে নতুন সঞ্চিতি সৃষ্টির জন্য জাবেদার কি হলো? অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। 5% কত আসে? 1 লাখ টাকা থেকে প্রথমে এই 2,000 টাকা, অর্থাৎ অনাদায়ী পাওনা 2,000 টাকা বাদ দেওয়ার পর থাকে 98,000। তার উপর 5% 4,900। এবার খরচ বন্ধ করার জাবেদা। খরচ বন্ধ করার জাবেদা কয়টা খরচ দেখা যায় এখানে? একটা খরচ ডেবিট, দুইটা খরচ ডেবিট, দুটা মিলে কত হয়? 6,900। এটা বন্ধ করার জাবেদা কি? খরচ বন্ধ করলে খরচ ডেবিট আছে, ক্রেডিট হয়ে যাবে। আর কিসে, কোথায় দিয়ে এটা বন্ধ করতে হয়? বিশদ আয় বিবরণী দিয়ে। তাহলে আমরা লিখতে পারি বিশদ আয় বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। খরচ কয়টা আগেই বলেছি, এই যে একটা, এই যে একটা, অর্থাৎ 2,000, 4,900 মোট যোগ করলে হয় 6,900। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা ক নাম্বার কিন্তু অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করেছি 6,900।
আমি আগে বলেছিলাম জাবেদার মাধ্যমে হলে আরো সহজ হয়, কারণ এটাও খরচ, একই কথা এটাও খরচ, এই দুইটা খরচ যোগ করলে যা হয় তাই অনাদায়ী পাওনা খরচের পরিমাণ একটা নির্দিষ্ট বছরে। তাহলে আমরা অবলোকন পদ্ধতিতে জাবেদা কিভাবে করতে হয় তা আমরা দেখলাম। তাহলে মনে রেখো, অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা, আর নতুন সঞ্চিতির জন্য একটা জাবেদা, আর বন্ধ করার জন্য একটা জাবেদা, খরচ বন্ধ করার জন্য একটা জাবেদা। এবার আমরা যাব সঞ্চিতি পদ্ধতিতে জাবেদা কিরূপ হয়। আমরা সঞ্চিতি পদ্ধতিতে যাই। সঞ্চিতি পদ্ধতিতে প্রথম জাবেদা হবে, যেহেতু শুরুতেই সন্দেহজনক পাওনা সঞ্চিতি আছে এবং আমি বলেছি যে ওই তহবিল থেকেই খরচটা বাদ দিতে হবে, তাহলে তহবিলটা কমে যাবে। এই জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, এবং সাথে সাথে প্রাপ্য হিসাবকে অবলোকন করতে হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এই জাবেদা এবং এই জাবেদার মধ্যে পার্থক্য কোথায়? এটা শুরুতে অনাদায়ী পাওনা খরচ, আর এটা শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রাপ্য হিসাবের জায়গায় প্রাপ্য হিসাব ঠিকই থাকবে। অর্থাৎ সঞ্চিতি পদ্ধতিতে এই একটা জাবেদার মধ্যে কোথায় পার্থক্য? এখানে অনাদায়ী পাওনা খরচের জায়গায় সঞ্চিতি লিখতে হবে, আর সব ঠিক থাকবে। আর পার্থক্য কোথায়? পরবর্তী দুই জাবেদায় টাকায়। আমরা সঞ্চিতি পদ্ধতিতে খরচের পরিমাণ বের করছি, কিভাবে বের করছি? অনাদায়ী পাওনা এটার সাথে পার্সেন্টেজ বের করে যোগ করছি, পুরাতনটা বাদ দিয়েছি। তাহলে অনাদায়ী পাওনার খরচের পরিমাণ 2000, এটার সাথে পার্সেন্টেজ বের করছি আমরা 4900, তাহলে হলো 6900। 6900 থেকে 5000 বাদ দিয়েছিলাম, থাকে কত? 1900। এইটা হলো খরচ, আমরা কোন নম্বরে বের করেছি। এই খরচটা এখানে দেখাবো, আর কোনো খরচ দেখাবো না, আর কোনো টাকা দেখাবো না। এখন খরচটা বন্ধ করা যাবে না। এখানে কোন খরচটা? এখানে জাবেদার মধ্যে দেখা যায় একটাই খরচ, একটা জাবেদার মধ্যে খরচ আছে অনাদায়ী পাওনা খরচ, সেটা হলো 1900। আমরা তো এটা কি বন্ধ করব? তাহলে অনাদায়ী পাওনা খরচ 1900, বিশ্বদায় 1900। তাহলে আমার দুই পদ্ধতি, অবলোকন পদ্ধতি, সঞ্চিতি পদ্ধতি, সাধারণ কমন যে নিয়মটা, এই নিয়মটা তোমরা শিখলাম। এবার বাড়তি কি থাকতে পারে এগুলির সাথে? মনে রেখো, আমি আগে বলেছি এটা লিখিতও থাকতে পারে, অলিখিতও থাকতে পারে, সমন্বিত থাকতে পারে, অসমন্বিত থাকতে পারে। অসমন্বিত আর অলিখিত একই কথা, সমন্বিত আর লিখিত একই কথা। যদি লিখিত থাকে তখন পার্সেন্টেজ ধরার সময়, এই প্রাপ্য হিসাবের উপরে পার্সেন্টেজ ধরার সময় লিখিত থাকলে এই টাকাটা বাদ না দিয়ে, অর্থাৎ পুরো টাকাটার উপরে পার্সেন্টেজ ধরবো। আর যদি অলিখিত থাকে তাহলে এটা থেকে এই অলিখিতটা বাদ দিয়ে পার্সেন্টেজটা ধরবো, এটা মনে রাখতে হবে। আর বাড়তি কি থাকতে পারে? ধারে বিক্রয়ের পরিমাণ থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। ধারে বিক্রয়ের পরিমাণ যদি লেখা থাকে তাহলে ধারে বিক্রয় দিয়ে একটা জাবেদা দিতে হবে। ধারে বিক্রয়ের জাবেদা তো তোমরা জানো। ধারে বিক্রয় জাবেদা কি? ধারে বিক্রয় জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সেই ক্ষেত্রে এই প্রাপ্য হিসাবের জেরের সাথে ওই ধারে বিক্রয়ের টাকাটা যোগ করে নিতে হবে, মনে রাখবে। আর একটা জিনিস নতুন থাকতে পারে, সেটা হলো অনাদায়ী পাওনা আদায়। এর ভিতরে যে কোনো জায়গায় বা শেষে লেখা থাকতে পারে, এটার মধ্যে থাকতে পারে, ওটার মধ্যেও থাকতে পারে অনাদায়ী পাওনা আদায় হয়েছে 2000 টাকা। এই অনাদায়ী পাওনা আদায়ের জন্য দুইটা জাবেদা দিতে হবে। কি জাবেদা দিতে হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি, দুঃখিত, প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার বলি প্রাপ্য হিসাব অনাদায়ী পাওনা আদায়ের জাবেদা। প্রথমেই আমরা প্রাপ্য হিসাবকে আগে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছিলাম। এখন এই জাবেদাটাকে উল্টাই, কারণ এটা আদায় হবে। আমরা তো আগে ধরেছিলাম ওনার কাছ থেকে আদায় হবে না, এই জন্য আমরা এই জাবেদাটা করেছিলাম যে অনাদায়ী পাওনা আর আদায় হবে না। এই জন্য প্রাপ্য হিসাবকেও মাইনাস করেছিলাম, অনাদায়ী পাওনা সঞ্চিতি তহবিলকেও মাইনাস করেছিলাম। এখন আবার পুনরায় সঞ্চিতি তহবিল বাড়াইতে হবে, প্রাপ্য হিসাবকেও বাড়াইতে হবে, অর্থাৎ জাগাইতে হবে। কারণ উনি তো টাকাটা দিবে, তারপর আবার আদায় করতে হবে। আদায় করার সময় আমরা জাবেদা কি করব? নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রথম কাজ হলো অনাদায়ী পাওনা আদায়ের প্রথম জাবেদা হলো এটা কোনটাই দিতে হবে, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট
দ্বিতীয় জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝেছ। আমরা আবার আমাদের দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাস দিয়ে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের।